গল্পে। খুবই ভালো লেগেছে আমার আজকের এই অনুষ্ঠানটি আমরা যে উপস্থিত হয়েছি। কিছু বলার আগেই সর্বাগ্রে আমার আন্তরিক সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করার পালা। আমি আবার আন্তরিক সম্মান জ্ঞাপন করব আজ আমাদের মধ্যে যে সমস্ত গুণীজনেরা উপস্থিত হয়েছেন, মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমি তাদের প্রত্যেককেই আমার আন্তরিক সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করব। আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করব জলছড়া রামকৃষ্ণ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া এবং যে সমস্ত অন্যান্য কর্মীরা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সম্মান, শ্রদ্ধা এবং শুভেচ্ছা আমি জানাবো। আমি আবার আন্তরিক সম্মান জানাবো জলছড়া রামকৃষ্ণ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন এবং বর্তমান যে সমস্ত সদস্যরা আজ উপস্থিত রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সম্মান, শ্রদ্ধা জ্ঞাপন এবং এই বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রতি আমার প্রাণভরা ভালোবাসা। আমি খুব মুগ্ধ হয়ে ওদের গানটা শুনছিলাম। একটা আবেগের মধ্যে, একটা অন্য আবেগের মধ্যে নিয়ে চলে গিয়েছিল গানটা। তো গানটা থেকেই যখন আমি শুরু করছি তাহলে ওই প্রসঙ্গেই আমি বলি। আর এমনিতেও আমি দেখতে পাচ্ছি সামনের যে অডিয়েন্স সেখানে ছাত্রীদের সংখ্যাই বেশি। তো আজকের এই যে দিনটির গুরুত্ব, আজকে একসঙ্গে 4 জন মহামানবের মূর্তি উন্মোচন হয়েছে, সেটি যে পরিকল্পনা থেকে শুরু হয়েছিল আমাদের জেলা প্রশাসনের তৎপরতায়, জেলা পর্ষদের কর্মতৎপরতায় একটা প্রপোজাল দেওয়া হয়েছিল, একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর মহাশয়ের জেলা, তার জেলার প্রতিটি বিদ্যালয়ে তার একটি করে মূর্তি থাকা আবশ্যক। এই যে একটা আহ্বান তারা জানিয়েছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু অনেক স্কুলই এগিয়ে এসছে। বিশেষ করে আমাদের যে ঘাটাল সাব ডিভিশন, ঘাটাল মহকুমা, ঘাটাল ব্লক, সর্বোপরি জলছড়া রামকৃষ্ণ হাই স্কুল যে গ্রাম, বীরসিংহ গ্রাম বিদ্যাসাগরের নিজের গ্রাম, সেখানে কিন্তু তার মূর্তি উন্মোচনের তাৎপর্য একটা অন্য জায়গাতেই আমাদের নিয়ে যায়। তো বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি বা অন্যান্য মহামানবের মূর্তি, এটা কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে নিজস্ব তৎপরতায় ওনারা করে নেয়। তার জন্য কিন্তু জেলা পরিষদ থেকে যে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছিল তাতে কিন্তু এই বিষয়টি আরেকটু ত্বরান্বিত হয়েছে। অনেক বিদ্যালয় স্থাপন করেন, আরো অনেক মহামানব রয়েছে। তোমরা যে 4 জন বা যে 5 জন মহামানবের মূর্তি বিদ্যালয়ে দেখতে পাচ্ছ, তার বাইরেও কিন্তু আরো অনেক মহামনীষীরা রয়েছেন। বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন উদ্যোগ তারা নিয়ে মহামানবদের মূর্তি বিদ্যালয়ে স্থাপন করেছে। জলছড়া হাই স্কুলও হয়তো এই কর্মসূচি না গ্রহণ করলেও মহামানবদের মূর্তি, আরো কোনো অন্য মহামানবের মূর্তি বিদ্যালয়ে স্থাপন করতেন অদূর ভবিষ্যতে। কিন্তু যে উদ্যোগটি নেওয়া হয়েছিল জেলা শিক্ষা দপ্তর থেকে, সেটি বিষয়টিকে আরেকটু ত্বরান্বিত করেছে। তো আর যে মহামানবের মূর্তি উন্মোচন হয়েছে, যেটা আমি বলতে শুরু করেছিলাম যে 4টি মেয়ে ওরা যে গানটি গাইলো, মা গো ভাবনা কেন, সেখান থেকে আমি শুরু করি। আজকে আমার সামনে ইউনিফর্ম পরা এই যে ছাত্রীরা যারা বসে আছো, ছাত্রীদেরকেই আমি মূলত বেশি দেখতে পাচ্ছি সংখ্যায়, ছাত্র কম। এবং শিক্ষিকারা যারা আছেন বা আমি একজন আধিকারিক, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এটা কিন্তু সম্ভব হয়েছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্য। নারী শিক্ষা প্রচলন করেছিলেন এই মহামানব। নারীরা তখন ছিল কুসংস্কারাচ্ছন্ন একটি পরিস্থিতির মধ্যে। তারা সেই সময়তে একটা খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, মেয়েদেরকে স্কুলে না পাঠানো, তারপর কিন্তু এই মহামানবের হাত ধরে মেয়েরা কিন্তু শিক্ষার আলো দেখতে পেয়েছিল। অনেক মেয়েদের জন্য স্কুল তিনি তৈরি করেছিলেন। সেই যুগটি আজকে বর্তমানে অনেক আধুনিকীকরণ হয়েছে, আমরা অনেক এগিয়ে এসেছি, কিন্তু ওই মহামানব না থাকলে শিক্ষার আলো কিন্তু মেয়েরা হয়তো কখনো, পরে হয়তো কখনো হতো, কিন্তু এই মহামানবের হাত ধরেই নারীরা কিন্তু প্রথম শিক্ষার আলো দেখেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং এই মহামানবের একজন উত্তরসূরি হতে পেরে আমি অত্যন্ত গর্ববোধ করছি। আর যেটা এখন মেয়েরা শুধুমাত্র শিক্ষার মধ্যেই তোমাদের
সীমাবদ্ধতা নেই। কিছুদিন আগে কিন্তু বিদ্যালয়ে রানী লক্ষ্মীবাঈ সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল, তাই তো? ক্যারাটে তোমরা শিখেছিলে, ওখানে একজন ট্রেনার এসেছিলেন এবং তোমাদেরকে কিন্তু বর্তমানে বিভিন্ন রকম আক্রমণকে প্রতিহত করার জন্য যে প্রশিক্ষণ দরকার, হঠাৎ করে যদি কোনো বিরূপ পরিস্থিতির মধ্যে তোমরা পড়ো, মেয়েদেরকে শিক্ষার আলো তিনি দেখিয়েছিলেন। সেখান থেকে আমরা অগ্রগতি করতে করতে এই জায়গাতে এসে আমরা দাঁড়িয়েছি যে মেয়েরাও কিন্তু এখন প্রশিক্ষণ পাচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে যে কোনো রকম বিরূপ পরিস্থিতির মধ্যে যদি মেয়েরা পড়ে তাহলে সেই পরিস্থিতি থেকে তারা কি করে বেরিয়ে আসবে। আমরা কিন্তু ওই মহামানব না থাকলে এতদূর পর্যন্ত আজ পৌঁছতে পারতাম না। আজ ওই মহামানব ছিলেন বলেই আজ আমি লেখাপড়া শিখে আজকে আমি চাকরি গ্রহণ করে এরকম একটা জায়গায় থেকে সেই জায়গা থেকে তোমাদের আমি দুটো কথা বলতে পারছি। আমি আজ এখানে কোনো অতিথি নই। বিদ্যাসাগর চক্র যে পরিবার, যে পরিবারের আমি একজন অভিভাবক, সেই পরিবারের মধ্যেই জলছড়া রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় সেই পরিবারেরই একটি অংশ এবং আমি তোমাদের পরিবারের মতো কোনো অতিথি বা কোনো আত্মীয় নই। সাগর কি শুধু নোনা জলের হয়? সাগর হয় দুগ্ধ সাগর, ক্ষীরের সাগর, আপনি তো বিদ্যার সাগর। এসেই যখন পড়েছি তখন আপনার থেকে রত্নই নিয়ে, আর যখন এই দুই মহামানবের সমন্বয় এখানে ঘটেছে, তো এই মহামানব সম্পর্কে এই দু চারটে কথা আমি বলবো। আমি তোমাদের এই অনুষ্ঠানটিকে আর দীর্ঘায়িত করব না। আমার আরো একটি স্কুলে প্রোগ্রাম রয়েছে, তারাও তোমাদের মতো, তোমাদের বন্ধু বান্ধব স্থানীয় তারাও অপেক্ষারত, তারা অপেক্ষা করছে। তো সেখানেও একটুখানি তাদের মধ্যে থেকে তারা তোমরা যেভাবে সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দরভাবে গুছিয়ে করছো, নাচ গান আবৃত্তি, পরবর্তীতে হয়তো আরো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং হবে, সেগুলোর হয়তো আমি উইটনেস হিসেবে থাকতে পারবো না, কিন্তু প্রোগ্রাম, এই অনুষ্ঠান, এই মনোগ্রাহী অনুষ্ঠান আরো খুব সুন্দরভাবে চলুক। আমি আমার ধন্যবাদ এবং আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করব এই আজকের যে আবক্ষ মূর্তি উন্মোচন হলো, সেই মূর্তি যারা দাতা তাদেরকে আমি আমার অন্তর থেকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করব, তাদের প্রত্যেককে। আমি আর বেশি কিছু কথা বলবো না। মহামানবের দেখানো পথ ধরে আমরা এগিয়ে চলবো। মেয়েরা তোমরা সবাই একবার জোর গলায় বলো যে বাল্য বিবাহ নয়, জোরে বলো। আমরা আরো পড়াশোনা করব, আমরা আরো এগিয়ে যাব। যখন তোমরা দেখো তোমাদের স্কুলে বা তোমরা যখন কোনো অনুষ্ঠানে দেখো যে কোনো একজন ম্যাডাম এসছেন বা কোনো এসছেন, তিনি একজন খুব উচ্চপদস্থ আধিকারিক, সেটা শুধু আমি নই, আরো অনেক আধিকারিক আছেন যারা মহিলা, আমার মনে হয় তোমাদের মধ্যে একটা সুপ্ত বাসনা তোমাদের মধ্যে থাকে যে একদিন আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, আমি এরকম তৈরি হব। তাই নিজেকে তোমরা সেরকম ভাবে তৈরি করো। রানী লক্ষ্মীবাঈ সেলফ ডিফেন্সে যে ট্রেনিং প্রোগ্রামটা হয়েছে, 15 দিন হোক 10 দিন হোক, শেষ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমি স্কুলকে বলবো যে শরীর শিক্ষা যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় আছেন, তার তত্ত্বাবধানে যেগুলি শেখানো হয়েছে, যে স্কুলে শেখানো হয়েছে, সেগুলো তোমরা সারা বছর ধরে কন্টিনিউ করবে। এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে, শুধুমাত্র স্কুলের পাঠ্য বইয়ের বাইরে, স্কুলের সিলেবাসের বাইরে বাস্তব জীবনে কার্যকরী করার মতো এগুলো জিনিস, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমি আর বেশি কিছু বলবো না, তোমরা সবাই খুব ভালো থাকবে। আমি প্রত্যেককে আমার শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা আমি প্রত্যেককে জ্ঞাপন করবো। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকুন। ধন্যবাদ। আবার অনেক অনেক ধন্যবাদ বন্ধু শিখা যে মহোদয়াকে। আশা করি ম্যাডাম তোমাদের মধ্যে ওনার যে জ্ঞানের বন্ধি সেটা শিক্ষা হিসেবে ছড়িয়ে দিতে পেরেছো তো নাকি? ম্যাডামের মতো হতে চাও তো? সম্মুখীন হই। আজ যে বিদ্যালয়ে আমন্ত্রণে আমি এখানে এসেছি, সেই বিদ্যালয় যার নামে পরমহংস শ্রী রামকৃষ্ণ, যে 4 জন মনীষীর আজকে মর্মর মূর্তি উদ্বোধন হলো, সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট সভাপতি মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সবাইকেই আমার শ্রদ্ধা এবং প্রণাম। মাস্টারমশাইদের
যারা বয়স্ক তাদের প্রণাম, যারা সমবয়স্ক তাদেরকে ভালোবাসা, এবং যারা ছোট তাদের স্নেহাশিস। আর ছাত্রছাত্রী তোমাদের তো ভালোবাসাই রইল। এই বিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক, আমি এই বিদ্যালয়ের পাশ দিয়ে আমার পূর্বতন বিদ্যালয় ভাঙড়া উচ্চ বিদ্যালয়ে চাকরি করতে যেতাম। পরবর্তী ক্ষেত্রে তোমাদের বর্তমান মাস্টারমশাই এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কিঙ্করবাবু যখন ভাঙড়া স্কুলে চাকরি পেলেন, তখন আমার যাতায়াতটা চেঞ্জ হলো। আমি জলসরায় নামতাম, কিঙ্করবাবু মোটরসাইকেল দিয়ে দাঁড়াতেন স্যারের সঙ্গে দ্রুত গতিতে ওই বাসের আগে কিন্তু বিদ্যালয়ে পৌঁছে যেতাম। যখন আবার অফিস আসতাম, স্যারকে তুলে নিয়ে আসতাম 6 পিরিয়ডে, স্যারের সঙ্গে জলসরায় এসে আমি আবার বাস ধরে ঘাটালে এডিআই অফিসে কাজ করতে যেতাম। আরেকটি ক্ষেত্রে সংযোগ, আগের যিনি হেডমাস্টার মশাই অজিতবাবু, তিনিও আমার সাবজেক্টের লোক, কেমিস্ট্রির লোক। আজকে এডিআই সাহেব যিনি আছেন উনিও কেমিস্ট্রির লোক, আমিও কেমিস্ট্রির লোক। আমাদের সাবজেক্টের তরফ থেকে একটা বন্ধন কিন্তু রয়ে গেছে। তোমাদের একটা কথাই বলবো, এই যে 5 জন মনীষী রয়েছেন, সবার কিন্তু বই তোমরা কিনবে, বাড়িতে কিন্তু ওদের কর্মজীবন পাঠ করবে এবং তাদের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে তোমরা শিক্ষিত হবে। এই আবেদনটা রইল। যখন বিদ্যালয়ে প্রবেশ করবে, একবার মাথাটা নামিয়ে এই 5 জন মনীষীকে প্রণাম করবে। বিদ্যালয় থেকে যাওয়ার সময় মাথাটা নামিয়ে এই 5 জন মনীষীকে প্রণাম করে তোমরা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করবে। তাহলে আজকের দিনটা কিন্তু আরও গৌরবান্বিত হবে। ছাত্রছাত্রীদের একটা কথাই বলবো, একটু মোবাইল দেখা ছেড়ে দাও, একটু পড়াশোনা বেশি করো। সবাই বলে, আমরাও বলি। আর যখনই কোনো প্রশ্ন আসবে, তোমরা শিক্ষক মশাইদের সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে আলোচনা করবে। এখন এমন একটা হয়ে গেছে যে বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের সংযোগ যেন একটু কমে গেছে। টিউশনের মাস্টারমশাইয়ের সঙ্গে সংযোগটা আর একটু বেড়ে গেছে। আমি এই ব্যবস্থাটা একটু ভাঙতে বলছি। বিদ্যালয়ের শিক্ষক মশাইয়ের সঙ্গে তোমরা আরও নিবিড় সম্পর্ক রাখো। বাইরে তোমরা পড়াশোনা করো, কিন্তু পড়াশোনার বাইরেও আরও কিছু শিক্ষা যেটা আমরা মাস্টারমশাইরা দিয়ে থাকি, যেটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। মাস্টারমশাইরা রয়েছেন, ওনাদের কাছে একইভাবে আবেদন, বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে থাকেন বা যারা ম্যানেজিং কমিটিতে থাকেন, তাদের কোনো কোনো ক্ষেত্রে কিছু অপ্রিয় সিদ্ধান্ত গ্রহণ করতেই হয়, কিন্তু সেটা বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য। এই দিকে কিন্তু আপনারা যিনি প্রধান শিক্ষক বা পরিচালন সমিতিতে থাকবেন, সবাইকে কিন্তু সহযোগিতা করবেন। তাহলে 2 2 4 হয়ে বিদ্যালয় কিন্তু আরও ভালো জায়গায় পৌঁছে যায়। আর যিনি এখন প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন রজতবাবু, মিটিংয়ে ওনার সঙ্গে আলাপ হতো, ওনাকেও একইভাবে আবেদন, আপনি প্রধান শিক্ষক নয়, আপনি টিম লিডার। অন্যদের নিয়ে ছাত্রছাত্রী, অভিভাবক, স্টাফ কাউন্সিল এবং ম্যানেজিং কমিটি সবাইকে দিয়ে আপনি বিদ্যালয়টাকে আরও ভালো জায়গায় নিয়ে যান। যদি নিয়ে যান, আমি আবার আসবো। আবার একটি আবেদন ছাত্রছাত্রীদের কাছে রইল, আমি কেমিস্ট্রির লোক, যদি তোমাদের কেমিস্ট্রির কোনো সমস্যা থাকে, কিঙ্করবাবুর ফোনের মাধ্যমে আমাকে যে কোনো সময় ফোন করতে পারো, তোমাদের সাথে আমি আছি। সবাইকে নমস্কার। মনীষীদের পুনরায় আমি প্রণাম জানাই। ধন্যবাদ স্যারকে অনেক। আমি বুঝতে পারছি তোমাদের খিদে পেয়েছে, আর 2 মিনিট একদম ঘড়ি ধরে আমি এবারে যাকে বলতে বলবো জানাচ্ছি। আর পরিশেষে আজকে এই মহামানব 4 জনের মূর্তি উন্মোচন করে তাদের কথাবতী প্রণাম জানিয়ে আজকে এই মহৎ অনুষ্ঠানে অল্প 2-1টি কথা আমি বলছি। ছাত্রছাত্রীরা এতক্ষণ ধরে তোমাদের সামনে উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ যে বক্তব্যগুলি বললেন, সেগুলো আশা করি তোমরা সবাই না হলেও অনেকেই শুনেছ, অনুধাবন করেছ। তোমাদের কাছে একটা কথা বলা, এই যে কথাগুলো আমরা এখানে মঞ্চ থেকে বলছি, তার প্রধান উদ্দেশ্য কিন্তু তোমরাই আগামী দিনে আমাদের এই সমাজ
জাতি গঠনের জন্য তোমরাই হবে মেরুদণ্ড। এটা আমরাও শিখে এসেছি, তোমরাও এই শিক্ষা গ্রহণ করছো এবং যে মহাপুরুষদের সামনে রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান, সেই মহাপুরুষদের বাণী আমাদের আগামী দিনে চলার পথে পাথেয় হবে। তোমরা অধৈর্য হয়ে উঠছো ঠিকই, আমি তোমাদের কাছে আর বেশি বলবো না, শুধু এইটুকু বলবো, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং তোমাদের অভিভাবক যারা আছেন, তারা যে সমস্ত পরামর্শ দেবেন আগামী দিনে চলার পথে, সেগুলোকে গঠনমূলকভাবে সেইগুলোকে নিয়ে তোমরা চলবে। আগামী দিনে নিশ্চিত তোমরা বড় হবে, সমাজের একজন হবে, এই আশা ভরসা আমি রাখছি। সেই সাথে আজকে বিদ্যালয়ের যে উন্নয়ন, এই উন্নয়নের দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আশা করি আগামী দিনে আর যে কিছু বাকি আছে, ধীরে ধীরে তারা বর্তমান পরিচালক সমিতি, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং স্থানীয় প্রশাসন এবং সরকারি যে সমস্ত দপ্তর আছে, তাদের সহযোগিতা এই বিদ্যালয় আরো উন্নত হবে, এই আশা ভরসা পোষণ করছি। করে সবাইকে যথাস্থানে আমার সম্মান শ্রদ্ধা ও স্নেহ ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমার কথা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের ছাত্র তথা শিক্ষক মহাশয়গণকে।
আর সবই গেছে দিলে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্তর। চেয়ে দেখো, মোর আছে বড় জোর মরিবার মতো হয়। শনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে, প্রস্থেও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষু, করুণ রক্ষে গরিবের ভিটে খানি। শক্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের গায়ে বেটি বসে হয়, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করিলাম, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল বিক্রি, সকলে বিক্রি মিথ্যা দেনার খতে। এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ করতে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধন শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে জমি, তবু বেশি দিনে ভুলতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মহ জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুরবি শান্তির দিন ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা দেহ, তথ্য অতল দিঘি কালো জল, নিশি শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আঞ্চান, চোখে আসে জল করে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পৌঁছল এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক করে শত ভিক করে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি? সে কি মনে হবে একদিন জন্মেছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ভরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে গাড়ি ভুলাইতে ধরেছ বিলাস বেশ, কাঁচরাঙা পাতা অঞ্চলে কাঁথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগে ফিরেছি বিবাদী গৃহহারা সুখী, হেখা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিও। ধনুর আদরে গরব না ধন, এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি অহি, ক্ষুদাহারা সুখারাশি, যত হাস্য আজ যত কর সাজ, ছিলে দেবী হলে দাসী। ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীনের কাছে এখনো যে আছে সেই আমরা দেখি। বসি তার তলে নয়নের জলে, শান্ত সন্ত ব্যথা, একই একই মর্মদিত স্মরণ বালককালের কথা। সেই মনে মনে জ্যৈষ্ঠের রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ঘুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পরায়ণ, ভাবলাম আর কি কোথায় ফাঁসিলে পাবো। গহন সপন সঞ্চার
কলেজের স্কুলের মতো চারটি আলাদা আলাদা বিদ্যালয়ে ভর্তি করা হয়, কিন্তু কোনোটিই তার ঠিক পছন্দের ছিল না। তাই এক প্রকার বাধ্য হয়েই পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করেন। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আবৃত্তি, নাটক, সাহিত্য প্রভৃতির প্রতি প্রবলভাবে আকর্ষণ জন্মায় এবং মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন এবং 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম রচনা। সাল 1875, যখন কবিগুরু মাত্র 14 বছর বয়স, তখন তার মা সারদা সুন্দরী দেবী পরলোক গমন করেন। যেহেতু পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ভ্রমণের নেশায় বেশিরভাগ সময় কলকাতার বাইরে থাকতেন, তাই রবি ঠাকুরের ছোটবেলা কেটেছিল বাড়ির চাকর বাকর ও দাদা দিদিদের শাসনে। সাল 1877 তিনি ভিখারিনী নামে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প লেখেন এবং 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী। সাল 1878 রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যারিস্টারি পড়ানোর উদ্দেশ্যে ইংল্যান্ডে পাঠানো হয়। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন। এরপর 1889 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু এই আইন বিদ্যা নিয়ে পড়াশোনাতে তার কোনো ইচ্ছেই ছিল না। তাই তিনি সবসময় সাহিত্য চর্চা নিয়ে মেতে থাকতেন। ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়র ও অন্যান্য সাহিত্যিকদের রচনার সঙ্গে কবিগুরুর পরিচয় ঘটে এবং তাদের লেখাগুলি তিনি খুবই মনোযোগ সহকারে পাঠ করতেন। সাল 1880, প্রায় 1.5 বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শেষ না করে তিনি দেশে ফিরে আসেন। ইংল্যান্ডে থাকাকালীন তার ইংল্যান্ড বসবাসের অভিজ্ঞতা ভারতের পত্রিকায় পত্রাকারে পাঠাতেন তিনি। সাল 1881 তার এই পত্রগুলি জনপ্রবাসী পত্র নামে গ্রন্থাগারে ছাপা হয়, আর এটি ছিল রবি ঠাকুরের প্রথম চলিত ভাষায় লেখা গদ্য গ্রন্থ। সাল 1889, 9 ডিসেম্বর ঠাকুরবাড়ির একজন কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবি ঠাকুরের বিবাহ সম্পন্ন হয়। বিবাহিত জীবনে এই ভবতারিণী দেবীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর 5টি সন্তানের জন্ম দেন, যারা ছিল মাধুরীলতা, রবীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ। সাল 1890 রবীন্দ্রনাথ ঠাকুরের আর এক বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয়। এই 20 থেকে 30 বছরের মধ্যে তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ ও গীতি সংকলন প্রকাশিত হয়েছিল। এগুলি ছিল প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত, রবীন ছায়া, করি ও কম্বল। সাল 1891 পিতার আদেশে তিনি নদিয়ার পাবনা ও রাজশাহী জেলা ও উড়িষ্যার জমিবাড়িগুলি দেখাশোনা শুরু করেন। 1891 সাল থেকে 1895 সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবি ঠাকুরের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয়। তার সাহিত্য জীবনের এই পর্যায়টি তাই সাধনা পর্যায় নামে পরিচিত। সাল 1901 রবি ঠাকুর সপরিবারে বীরভূম জেলার বোলপুর শহরে শান্তিনিকেতনে চলে আসেন। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম এবং 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই আশ্রমের একটি গ্রন্থাগারে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর চালু করলেন ব্রহ্ম বিদ্যালয় নামে একটি পরীক্ষামূলক বিদ্যালয়। এরপর রবি ঠাকুরের জীবনে শুরু হয় একটি দুঃখ বাবু বেদনাদায়ক অধ্যায়। 1902 সাল বাবু সালে 23 সেপ্টেম্বর কবিপত্নী মৃণালিনী দেবী পরলোক গমন করেন। এরপর 1903 সালের 19 সেপ্টেম্বর কন্যা রেণুকা, 1905 সালের 19 জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও 1907 সালের 23 নভেম্বর পুত্র সমীন্দ্রনাথ মারা যান। এসবের মধ্যে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। 1906 ও 1907 সালে যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর তার জ্যেষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর ও জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে কৃষি বিজ্ঞান শেখানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান। এই সময় ব্রহ্ম বিদ্যালয়ের অর্থ সংকট তীব্র আকার ধারণ করে। পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশি পড়াশোনার ব্যয়ভারও তাকেই বহন করতে হয়। তাই এসব খরচা বহন করতে এক প্রকার বাধ্য হয়ে তার স্ত্রীর গহনা ও বুড়ির বসত বাড়িটি বিক্রি করেন কবিগুরু। ইতিমধ্যে বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথের কবি খ্যাতি
ছড়িয়ে পড়ে। 1901 সালে নৈবদ্য, 1906 সালে খেয়ার পর 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে এই বিখ্যাত কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তাকে সুইডিশ একাডেমি সাহিত্যের নোবেল পুরস্কার প্রদান করেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে স্যার বা নাইটহুড উপাধি দেন। সাল 1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই নাইটহুড উপাধি বর্জন করেন। সাল 1921 কবিগুরু ও আরো কয়েকটি ব্যক্তি মিলে শান্তিনিকেতনের অদূরে সরুল গ্রামে পল্লী সংগঠন কেন্দ্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠান করেন। 1923 সালে তিনি এই সংস্থার নাম পরিবর্তন করে রাখেন শ্রীনিকেতন। জীবনের শেষ দশায় রবীন্দ্রনাথ মোট 50টি গ্রন্থ প্রকাশিত করেন। তার এই সময়কার কাব্যগ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল পুনশ্চ, শেষ সপ্ত, শ্যামলী এবং পদ্মপুর। জীবনের এই পর্বে সাহিত্যের নানান শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবি ঠাকুর। তার এই পরীক্ষার ফল হল তার একাধিক গদ্য, গীতিকা ও নৃত্যনাট্য চিত্রাঙ্কনা। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর আরও 3টি উপন্যাস যেমন বন, মালঞ্চ ও চুরি অধ্যায় এই পর্বেই রচনা করেছিলেন। তার অধিকাংশ ছবি জীবনের এই পর্যায়ে আঁকা। তিনি জীবনের শেষ পর্যায়ে বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন। 1937 সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয়। জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক অসুস্থতার সময়। এই সময়ের মধ্যে দুবার অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী দশভুজায় থাকতে হবে তোমায় দুর্গা মা। ঢাকে পড়বে কাঠি দুটো চন্দ্রমাটি, ঢাকে পড়বে কাঠি দুটো চন্দ্রমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। বছর বছর রাখতে হবে তোমায় দুর্গা মা, 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 দুর্গা অষ্টমীর অঞ্জলি দিয়ে সঙ্গী পুজোর হবে আয়োজন। শারদীয়ায় সবার ঘরে আসবে দুর্গা মা, বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। নবমীর ভোগ প্রসাদে পরাণ ভরে সুখের সাথে
শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম পুল্লকুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুরভাষিনীম সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। सप्तकोटिकण्ठ कलकल निनाद कराले দ্বি-সপ্তকোটিভুজৈধৃত কর করবালে। অবলা কেন মা এত বলে? বাহুবলধারিণী নমামি তারিণী রিপুজলবারিণী মাতরম বন্দে মাতরম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি ভীতি, তুমি মর্ম। ত্বং হি প্রাণ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলাং কমলতল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বং নমামি কমলাং অমলাং অতুলাং সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। তেমন চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। ধ্যান গম্ভীর ওই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় বিদ্য হ্যারো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সব হুন্দাল পাঠান মুঘল এক দেহে হলো লীন। পশ্চিমাঝে খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরু পথ গিরি পটপট যারা এসেছিল সবে তারা মোর মাঝে সদাই বিরাজে। কেহ নহে নহে দূর আমার শুনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্দনা আসিবে তারাও আসিবে দাঁড়াবে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেথা একদিন বিরামবিহীন মহাহুঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগাই তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যোগ্য সভার খোলা যে দ্বার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘাট হয় নিচে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। তার কবিতা, গান, গজল, গল্প এবং উপন্যাস প্রতিটি বাঙালির মনকে করে তুলেছিল জাগরিত। পশ্চিমবঙ্গের বর্ধমান
ফকির আহমেদ এবং মাতার নাম জাহিদা বেগম। কাজী নজরুল ইসলামের প্রথম বিয়ে হয় নার্গিস আশা খানের সাথে, কিন্তু তিনি ঘর জামাই থাকতে অস্বীকার করেন। পরে প্রমীলা দেবীর সাথে তার বিয়ে হয়েছিল। নজরুলের 4 সন্তান ছিলেন। তাদের নাম হলো কৃষ্ণ মোহাম্মদ অরিন্দম খালিদ, কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ। কাজী হলো তাদের বংশের উপাধি। পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলাম ইসলামিক চিন্তা ও ভাবধারা নিয়ে বড় হয়ে ওঠে। 1909 সালে যখন তার বাবা মারা যায়, তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। সংসারে নেমে আসে অভাব, অনটন ও দুঃখ দুর্দশা। লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ জীবিকা অর্জনের জন্য মাত্র 10 বছর বয়স থেকে কাজে নামতে হয় তাকে। শৈশবকাল থেকে তিনি ছিলেন একটু চঞ্চল প্রকৃতির। স্কুলের বাধা ধরা নিয়ম কানুন তার পছন্দ ছিল না, তাই তিনি একদিন হঠাৎ করে স্কুল থেকে উধাও হয়ে যান। একদমই তিনি আর সহ্য করতে পারলেন না এই স্কুলের বাধা ধরা জীবন। কিন্তু কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন ইত্যাদি চিন্তা করেন এবং আর্থিক অভাব অনটনের কারণে আসানসোলের এক রুটির দোকানে মাত্র 5 টাকা বেতনে চাকরি করেন। তার প্রতিভায় মুগ্ধ হয়ে একজন পুলিশ ইন্সপেক্টর তাকে সঙ্গে করে নিয়ে আসেন এবং ময়মনসিংহ জেলার ডালিরামপুর হাই স্কুলে ভর্তি করে দেন। এরপর তিনি রানীগঞ্জের শেয়ারসোল রাজ স্কুলে ভর্তি হন। 1919 সালে বিশ্বযুদ্ধের সময় তিনি 9ম শ্রেণীর ছাত্র। যুদ্ধের কারণে তার প্রতিষ্ঠানে লেখাপড়া আর হলো না। তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং 49 নম্বর বাঙালি পল্টন রেজিমেন্টের হাবিলদারি পদে প্রমোশন লাভ করেন। সৈনিক জীবনে তাকে চলে যেতে হয় পাকিস্তানের করাচিতে, কিন্তু তার কবিতা ও সাহিত্য চর্চা থেমে যায়নি। করাচির সেনাবাহিনী একজন পাঞ্জাবি মৌলভী সাহেবের সাথে তার পরিচয় হয়। এরপর থেকে তিনি কবিতা, গল্প, উপন্যাস, গজল, সাহিত্যের ইত্যাদি ব্যাপক তাগিদ অনুভব করতে থাকেন। কবি কাজী নজরুল ইসলাম প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের তেমন সুযোগ না পেলেও অপ্রাতিষ্ঠানিকভাবে তার কাব্য ও সাহিত্য চর্চা চালিয়েছিলেন। যুদ্ধ নেমে গেলে 1919 সালে এপ্রিল পল্টন রেজিমেন্ট ভেঙে দেওয়ার পর তিনি ফিরে আসেন নিজ মাতৃভূমি চুরুলিয়া গ্রামে। এরপর শুরু হয় তার একনিষ্ঠ কাব্য রচনা। তার লেখা একাধারে মুসলিম ভারত, মাসিক প্রবাসী, ধূমকেতু প্রভৃতি বিভিন্ন পত্র পত্রিকা ছাপা হতে থাকে। মাত্র 22 বছর বয়সে তিনি রচনা করেন তার বিখ্যাত অমর কবিতা বিদ্রোহী, যা বাংলা সাহিত্যে তাকে বিদ্রোহী কবি নামে অমর করে রেখেছেন। কাজী নজরুল ইসলামের গান নজরুল গীতি নামে পরিচিত। তিনি 4000-এরও অধিক গান লিখেছেন। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবি জগত্তারিণী পুরস্কার প্রাপ্ত হন। 1960 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1970 সালে বিশ্বভারতী কবিকে ডিলিট উপাধিতে ভূষিত করেন। 1973 সালে কবি ঢাকা বিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1975 সালে কবিকে 21শে পদক প্রদান করা হয়। বাংলাদেশ সরকার কবিকে 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। কাজী নজরুল ইসলামকে বাংলা সরকার জাতীয় কবির মর্যাদা দিয়েছে। 1942 সালে কবি কাজী নজরুল ইসলামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং বাকশক্তি চিরদিনের জন্য হারিয়ে ফেলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তার বাকশক্তি চিরদিনের জন্য চলে যায়। তিনি 1383 সালের 12 মাত্র ইংরেজি মাসে 29শে আগস্ট 1976 সালে এই বিখ্যাত মনীষী পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ কবি পৃথিবীতে নেই, কিন্তু বাংলার কাব্যে কবির অবদান তাকে আজও অমর করে রেখেছে প্রতিটি বাঙালির হৃদয়ে। নমস্কার। আমি গঙ্গোধর হাত
ভেঙে ফেল করলে লোহার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান হাজার তোর প্রলয় নিশান ধ্বংস নিশান অনুপ কাচির কাচির বেদি কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোহার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা কে নাই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা হা পাইতে ফাঁসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় দেবে সত্য কেড়ে কারা রইল ভগবান ভেঙে ফেল করবে লোকানে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও পাগলা ভোলা দে 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 প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দে 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 প্রলয় দোলা নারদ ভোলা জোরসে ধরে খ্যাচ কাটানে মারবা কই ধরি না কাটলে বন্ধু বিটাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোকাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে তেরে দেখি ভিমকারা রই ভিত্তি নারী লাথি মার বাংলা জ্বালা যত সব বন্দিশালা আগুন জ্বালা ফেলু পারি কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোকার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি আর্থিক পুরস্কার তুলে দিচ্ছেন রজতবাবু। হ্যাঁ, হাতের তালি চলতে থাকে, খুব সুন্দর। দ্বিতীয়, এটিও রজতবাবু তুলে দিচ্ছেন ওর কাছে পুরস্কার, আর্থিক পুরস্কার। আর তৃতীয় হয়েছিলেন রাফিয়া সুলতান। চলে এসো। এবারে উচ্চ মাধ্যমিকে পঞ্চানন ঘোষ আর্থিক পুরস্কার তুলে দিচ্ছেন কবিরুল বাবু সৌমিক। আর্থিক শুভরাত্রি তুলে দেওয়ার জন্য, খুব সুন্দর। বিজয় ভোকেশনালে সেকেন্ড হয়েছিল বিজয়, ওর হাতেও রেজাল্টি পুরস্কারটা তুলে দিচ্ছেন রিঙ্কু ম্যাডাম, খুব সুন্দর। 7 থেকে 8-এ উঠেছ মানস বাবুকে আমি অনুরোধ করছি এই পুরস্কারটি দেওয়ার জন্য। শ্রেয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মানস বাবু। অরুণ কর্মকার মহাশয় গণিতে ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মলিনা ম্যাডাম। তাদের তালি সবাই মিলে। এখানে দিচ্ছে খুব ভালো পেয়েছিল সানিয়া। হ্যাঁ, কবিরুল বাবুর 2 মেয়েকে তোমরা জানো তাই তো? সানিয়া আর বড়টা সিরিন, জানো তো? সিরিন সুলতানা, সেও আমাদের স্কুলের ছাত্রী, খুব ভালো। বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর তুমি
স্মরণীয় মহাপুরুষ বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে একটা সুন্দর সঙ্গীত পরিবেশনা শুনলাম। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। এই সমবেত নৃত্য দিয়ে আমরা অনুষ্ঠান আজকে শেষ করব। আমি নৃত্যের জন্য